একটা অঙ্ক যে হয়েছিল, এটা কি বইয়ের অঙ্ক নাকি শীটের অঙ্ক? শীতের অঙ্ক ছিল মেবি। না, মেবি বললে হবে না। দেখো এই যে এইটা অঙ্ক ছিল কিনা, মতিউর কোম্পানি। না স্যার, এটা না স্যার। তাহলে মনে হয় বইয়ের অঙ্ক করে দিয়েছিলাম, ছোট অঙ্ক ছিল তাই না? স্যার বইয়ের অঙ্ক স্যার, ছোট অঙ্ক। এই যে এইটা অঙ্ক করছিলাম, ওয়ারেন রুফিং। এইটা অঙ্ক তাহলে করে দিছিলাম। ওই দেখে বলো। দেখে বলো তো এইটা অঙ্ক কিনা। জি স্যার, এটাই স্যার। এইটাই না? ওকে, তাহলে আজকে আমরা আরেকটা অঙ্ক করে দেব। তো ওয়ার্কশিটের স্টেপ গুলো তো আচ্ছা সেভ আগে রেকর্ডিং দেই ক্লাসটা। ওকে, তো আজকে আমরা এই ওয়ার্কশিটে আরো একটা অঙ্ক করতেছি, এর মধ্যে দিয়ে মোটামুটি ওয়ার্কশিট শেষ। ওয়ার্কশিটের স্টেপ গুলো তো আমরা জানি, 4টা অথবা 5টা স্টেপ, যেভাবেই বলি না কেন আমরা, আমাদেরকে 10টা কলাম বিশিষ্ট ওয়ার্কশিট করতে হবে। এখানেও আমরা দেখতেছি যে আমাদের কোশ্চেন দেয়া আছে, কোশ্চেনের ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে এবং আদার ইনফরমেশন দেয়া আছে। আর রিকোয়ারমেন্টে বলছে ওয়ার্কশিট তৈরি করতে হবে, ক্লোজিং এন্ট্রি। তো এগুলো পরে, এগুলো লাগবে না, আমাদের শুধু ওয়ার্কশিটটা করলেই হবে। তাহলে আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে কি, ফার্স্ট স্টেপ হলো, আচ্ছা আমরা আগে এই হলো মনে করো আমাদের এগুলো বুঝতে ফেললাম, কোনো অসুবিধা নেই। এই হলো আমরা টেবিল করলাম, 10টা কলাম, ইন ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হলো ট্রায়াল ব্যালেন্স, যে আমাদের কোশ্চেনে যে ট্রায়াল ব্যালেন্সটা দেয়া আছে, এই ট্রায়াল ব্যালেন্সটা হুবহু ওখানে লিখা। তো যেহেতু আমার কাছে সফট কপি আছে, তাহলে আমি এটা কপি করে দিয়ে দিলাম। আমার ফার্স্ট স্টেপ কিন্তু হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেছে? ফার্স্ট স্টেপে আমরা কি করলাম, কোশ্চেনের ট্রায়াল ব্যালেন্সটা দেখে দেখে ওয়ার্কশিটে উঠাইলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 2 মানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই অ্যাডজাস্টমেন্টটাই কিন্তু মেইন। এইটা ভালো করে দেখো, এখানে অঙ্ক 1 মাসের। দেখো
Motiur company started its business on June 1 আর ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে জুন 30, তার মানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে 1 মাসের জন্য। তাহলে আমরা নিয়ম অনুযায়ী আদার ডেটা থেকে অ্যাডজাস্টমেন্ট শুরু করি। প্রথম আদার ডেটাটা আমাদেরকে বলছে যে 1/3 of the prepaid insurance is expired during the month। 3 ভাগের 1 ভাগ প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে মানে খরচ হয়েছে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স দেয়া আছে 7,200, এটা 3 ভাগের 1 ভাগ, তার মানে 2,400 টাকা খরচ হয়েছে। তাহলে অ্যাডজাস্টিং জার্নাল কি হবে? প্রিপেড ইন্স্যুরেন্স 2,400 টাকা খরচ হয়েছে, অ্যাডজাস্টিং জার্নাল কি হবে? না বুঝলে কিন্তু হবে না, শুধু আমি অঙ্ক করে দিয়ে যাবো, তোমরা চুপচাপ শুনবা বা মন দিয়ে শুনবাও না, তাহলে কিন্তু লাভ হবে না। 2,400 ক্রেডিটে হবে। জার্নাল তুমি যদি জার্নাল করতা তাহলে হতো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 2,400, এইটা জার্নাল হতো। তাহলে ওয়ার্কশিটে আমরা এটা কিভাবে লিখব? ওয়ার্কশিটে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে দেয়া নাই, যেটা দেয়া থাকে না সেটাকে নিচে অ্যাড করতে হবে। তাহলে তুমি এখন এখানে লিখো ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই যে অ্যাডজাস্টমেন্টের ডেবিট কলামে লিখলাম 2,400, আর প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট কলামে লিখলাম 2,400। কোথায় গেছে কিনা বলো? জি স্যার। যারা বুঝতেছো না, না বুঝলে অবশ্যই কোশ্চেন করতে হবে। আমি কিন্তু বারবার আমি কথা বলি, সেটা অফলাইন ক্লাস হোক অনলাইন ক্লাস হোক। আচ্ছা, এবার আমরা সেকেন্ড আদার ডেটা দেখি। এটাতে বলতেছে 2,000 of supplies were used during the month, during June আর কি। 2,000 টাকার সাপ্লাইস খরচ হয়েছে। তাহলে যদি আমরা অ্যাডজাস্টিং জার্নাল করতাম কি হতো? সাপ্লাই এক্সপেন্স ডেবিট। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট 2,000, তাই কিনা সবাই বলো? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট 2,000। তাহলে ওয়ার্কশিটে আমরা এখন দেখি সাপ্লাইজ তো দেয়া আছে, সাপ্লাইজ এক্সপেন্সটা দেয়া নাই, তাহলে সাপ্লাইজ এক্সপেন্স লিখব। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 2,000 আর সাপ্লাইজ ক্রেডিট 2,000। এই জমিদারিগুলো নিলামে বিক্রি করা হয়, নিলামে দিলে এবার 3 নাম্বার আদার ডেটা দেখো। ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং ইজ ৩৬০০ টাকা পার ইয়ার। বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন হলো বছরে ৩৬০০ টাকা। তাহলে আমাদের অঙ্ক কত দিনের? 1 মাসের স্যার। 1 মাসের। আচ্ছা, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। ৩৬০০ টাকাকে 12 দিয়ে যদি ভাগ করি 300 টাকা হবে। আচ্ছা, তাহলে জার্নালটা কি হবে? তুমি যদি অ্যাডজাস্টিং জার্নাল করতা, এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট।
তাহলে এখন লিখো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটাও দেয়া নাই, তার মানে দুইটাই লিখতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 300, accumulated depreciation debit 300। আচ্ছা একটু 1 সেকেন্ড দাঁড়াও তো। আচ্ছা তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট লিখলাম, তিনটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। দেখো এতে কিন্তু তোমাদের একটা ওয়ার্কশিট করার কারণে কিন্তু অ্যাডজাস্টিং জার্নালও কিন্তু রিভিউ হচ্ছে। আচ্ছা 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কঠিন আছে। unearned revenue of টাকা 5000 remains unearned, মানে আনআর্নড রেভিনিউ এর 5000 টাকা এখনো আনআর্নড আছে। আনআর্নড রেভিনিউ হলো একটা লায়াবিলিটি, আমরা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিলাম, তো ট্রায়াল ব্যালেন্সে দেখা যাচ্ছে আনআর্নড রেভিনিউ আছে 20000 টাকা। এই 20000 টাকা আনআর্নড কবে ছিল? জুন মাসের শুরুতে। মাসের শুরুতে। আর আদার ইনফরমেশনে বলছে 5000 টাকা এখনো আনআর্নড রয়েছে। তাহলে আনআর্নড রেভিনিউ কমছে কত টাকা? 15000 টাকা। তাহলে লায়াবিলিটি কমছে 15000 আর সার্ভিস রেভিনিউ বাড়ছে 15000। তাহলে অ্যাডজাস্টিং জার্নালটা কি হইতো? অ্যাডজাস্টিং জার্নালটা হইতো আনআর্নড রেভিনিউ ডেবিট, unearned revenue debit আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট 15000। তাহলে আমরা যে লিখবো, আমাদের এখন দেখো আনআর্নড রেভিনিউ দেয়া আছে, সার্ভিস রেভিনিউ সম্ভবত সার্ভিস রেভিনিউ দেয়া আছে। তাহলে এবার কিন্তু আমাদের আর একটাও লিখতে হচ্ছে না। তাহলে এই যে আনআর্নড রেভিনিউ ডেবিটে লিখো 15000 আর সার্ভিস রেভিনিউ ক্রেডিটে লিখো 15,000 হলো, 5,000 কেন হলো না একটু আরেকবার যদি একটু আচ্ছা বলতেন। 5000 কেন হলো না? তুমি দেখো আনআর্নড রেভিনিউ মাসের শুরুতে ছিল 20000, আর আদার ইনফরমেশনে বলছে যে আনআর্নড রেভিনিউ রিমেইন আনআর্নড 5000। তার মানে এখনো আনআর্নড আছে 5000, মাসের শেষে আনআর্নড আছে 5000। তাহলে মাসের শেষে তো আনআর্নড থাকবে 5000, এটা আদার ডেটায় বলছে। তো আমরা বলছিলাম না আদার ডেটা সবসময় সঠিক। জি স্যার। তার মানে এই মাসের শেষে আনআর্নড থাকবে 5000, কিন্তু বলা আছে 20000। তাহলে বেশি বলা আছে কত টাকা? 15000। এই জন্য আনআর্নড রেভিনিউ কমাতে হবে 15000। আর আনআর্নড রেভিনিউ কমেছে মানে এটা রেভিনিউ হয়েছে, সার্ভিস রেভিনিউ বাড়বে। ক্লিয়ার? জি স্যার। ওকে।
5 number, salaries were paid fully, but administrative expenses of 6,000 remain accrued. তার মানে স্যালারি যেহেতু সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে, স্যালারিতে কোনো সমস্যা নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাকি আছে 6,000। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে এখন বাড়াইতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডেবিট আর অ্যাডমিনিস্ট্রেটিভ পেয়েবল ক্রেডিট 6,000। তাহলে এখানে সম্ভবত একটাও দেয়া নাই। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেয়া নাই, তাহলে আমরা লিখব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডেবিট 6,000 আর অ্যাডমিনিস্ট্রেটিভ পেয়েবল ক্রেডিট 6,000। এরপরে আছে সার্ভিসেস কমপ্লিটেড বাট নট রেকর্ডেড ইয়েট। সার্ভিস কমপ্লিট করা হয়েছে কিন্তু রেকর্ড করা হয়নি। তাহলে এটা যদি আমরা জার্নাল করি তাহলে কি জার্নাল হবে? এটা তো নরমাল জার্নাল, অ্যাডজাস্টিং জার্নাল সেম হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে কিন্তু দেয়া নাই, লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 4,100 আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা একবার কিন্তু ক্রেডিট লিখছিলাম, এই যোগ দিয়ে আবার লিখলাম 4,100। অ্যাডজাস্টিং এন্ট্রি কিন্তু শেষ, অ্যাডজাস্টমেন্ট শেষ, মানে আমাদের ওয়ার্কশিটের মেইন কাজটাই শেষ। দেখো সবাই মন দিয়ে শুনতেছো কিনা? এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক কিন্তু থাকবেই, 10 নম্বর মিনিমাম। এবার আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করার নিয়মটা আশা করা যায় সবার মনে আছে। আমরা কিভাবে তৈরি করেছিলাম? ট্রায়াল ব্যালেন্সের থেকে অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করেছিলাম, তাই না? যেমন ক্যাশে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়ে নেই, তাহলে ক্যাশ 25,000 25,000-এ লিখতে হবে। সাপ্লাইস 4,800 ছিল ডেবিট, ক্রেডিট হয়েছে 2,000, তার মানে এখানে হবে 2,800, বিয়োগ করলাম। প্রিপেড ইন্স্যুরেন্স 7,200 থেকে 2,400 ক্রেডিট হয়েছে 4,800। দেখো যোগ বিয়োগ আমার ভুল হলে কিন্তু অঙ্ক মিলবে না। বিল্ডিং যা ছিল তাই। আনআর্নড রেভিনিউ 5,000, আগে ছিল ক্রেডিট 20,000, ডেবিট হয়েছে 15,000। ক্যাপিটাল যা ছিল তাই। ড্রয়িং যা ছিল তাই। সার্ভিস রেভিনিউ দেখো তো কত হবে? ক্রেডিট পাশে হবে 67,000, 15,000 আর 4,100, কত হয়?
৮৬,১০০। ক্রেডিট যোগ, রেন্ট এক্সপেন্স ৫,৬০০। তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না? জি স্যার, বুঝতেছি। জি স্যার, বুঝছি। শুধু দুই একজন বুঝতেছি, এই কোশ্চেন করলে তো এই দুইজনেই আনসার দিচ্ছ আমার মনে হচ্ছে, বাকিদেরকেও কিন্তু বুঝতে হবে। স্যালারি এক্সপেন্স ২০,০০০, ইউটিলিটি এক্সপেন্স ৭,৪০০। টোটালটা এখন লিখবো না, টোটাল চেঞ্জ হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ২,৪০০, সাপ্লাই এক্সপেন্স ২,০০০, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ৩০০, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ৩০০, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ৬,০০০, অ্যাডমিনিস্ট্রেটিভ পেয়েবল ৬,০০০, অ্যাকাউন্ট রিসিভেবল ৪,১০০। আচ্ছা, এবার তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা সবাই যোগ করো দ্রুত। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের বোথ সাইড সমান হয় কিনা। ভাই, একটা জিনিস তো ভুল হয়েছে, একটা জিনিস না, এই যে আন রেভিনিউ ৫,০০০ তো ক্রেডিট হবে। দেখো, এরকম ভুল হলে কিন্তু অঙ্ক মিলবে না, ক্যাপিটাল ক্রেডিটই হবে। ক্যালকুলেটর দিয়ে যোগ করবো, এত সময় লাগে?
থেকে দেখাইছি এ পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন কম্পিউটার তো সিপিইউতে পাওয়ার পাইছে, মনিটরেও তো পাওয়ার আছে, কিন্তু অন হচ্ছে না কেন? স্যার তাহলে পরে ক্লাস নিয়েন। তাহলে আজকে তো আর সময়ও নাই, তাহলে পরেই নিতে হবে। আর আরেকটা কাজ করি, যদি আমি কম্পিউটারটা অন করতে পারতেছি, তাহলে এই অঙ্কটার একটা রেকর্ডিং আছে অন্য সেকশনে যে করাইছিলাম, সেই রেকর্ডিংটা তোমাদেরকে আমি দিয়ে দেবো আর কি। তোমরা রেকর্ডিংটা একটু শুনে নিও। জি স্যার ঠিক আর আছে। এখন আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই, তারা মোবাইল থেকে অ্যাটেন্ডেন্সটা নেই।